নমস্কার, স্বাগত আরও একবার আপনাদের স্টেশন লাইভ অনুষ্ঠানে। এই মুহূর্তে আমরা রয়েছি স্টেশন মোড় সর্বজনীন দুর্গাপূজা। আপনারা দেখতে পাচ্ছেন নবমীর সন্ধ্যা, কত ভিড় রয়েছে, ভিড় ঢল নেমেছে দর্শনার্থীদের। সেই ছবি আপনাদের দেখাচ্ছি বাগডোগরা স্টেশন মোড় থেকে। দর্শকরা, আপনাদের জানিয়ে রাখি যে এখানে বিশেষ আকর্ষণ রয়েছে। হাবড়া থেকে আসা মহিলা ঢাকি দলের ঢাক বাদ্য পরিবেশনা। আপনারা দেখছেন, আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে ঢাক বাদ্যের সেই ছবি। এখানে মহিলারা ঢাক বাজাচ্ছেন। আমি কথা না বলে আপনাদেরকে সেই ছবি কিন্তু আমি দেখাবো আপনাদের।
দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন হাবড়া থেকে আসা মহিলা ঢাকি দলের। আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলতে চাইছি, যদি আপনারা একটু এগিয়ে আসে, এদিকে মুখটা করবেন, আপনার সঙ্গে কথা বল। আপনার নাম কি? সুপর্ণা কি? বারোই। সুপর্ণা বারোই। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন আপনি, যে এটা তো একটা পুরুষদের পেশা, সেই পেশাকে আপনারা বেছে নিয়েছেন, কেন এটা করতে হলো? বা কি আপনারা শখে না পেশাগত করেন পয়সার তাগিদে? আমরা শখে করি। কত বছর ধরে? 3 বছর। মানে বিভিন্ন পুজো প্যান্ডেলে আপনারা এইভাবে যান, এখানে মনে হয় দ্বিতীয়বার আপনারা এলেন। পুরুষরা কতটা আপনাদের এই যে পরিবেশনা কতটা গ্রহণ করেছে বা কতটা তারা তারিফ করেছে? সব জায়গায় তো তারিফ পাই, এখন এখানে কি করবে জানি না। কোথায় কোথায় আপনারা গেছেন? আপনারা শুনলাম যে আপনারা বিদেশেও গেছেন। সব জায়গায় যাই। একটু বলুন না, মানে দর্শকরা কোথায় জানতে কোথায় চাইছে, যাই? দর্শকরা জানতে চাইছে। দিল্লি বোম্বে সব জায়গায় আমরা যাই, যেখানে ডাকে সেইখানেই যাই। আমরা একটু যদি বয়স্ক লোকেদের সঙ্গে কথা বলি, চলে আসো, তুমি আসো। চলে আসো। মহিলা ঢাকি দল খুব একটা ক্যামেরার সামনে সরগর নয়, আমরা একটু কথা বলে নেব তাদের গার্জিয়ান যারা এসছে। আপনি তো মহিলা দলকে এখানে নিয়ে এসছেন, আপনার নামটা বলুন। আমার নাম পলাশচন্দ্র দাস। পলাশবাবু, এখানে মহিলারা এই কাজটা করছে যেটা পুরুষদের কাজ, কি বলবেন এটা যে মহিলাদের এই পেশাতে আসতে হলো কেন? এখন যদি পুরোহিতের কাজও এখন মহিলারা করছে, সুতরাং ঢাকি বাজনাটা সেটাও মহিলারা করবে স্বাভাবিকভাবে, কিন্তু কোথাও এই ব্যতিক্রমী পেশাটাকে কেন বেছে নিলেন? এইটা কিন্তু বহু প্রাচীনকাল থেকে পুরুষরাই করে আসছে। এটা মানুষের কাছে একঘেয়েমি হয়ে যাচ্ছে। এই একঘেয়েমি হয়ে যাওয়ার ফলে যখন মহিলারা আসছে, এটা আমরা প্রথমে যখন মহিলাদের নামিয়েছি তখন পাবলিকে কিন্তু এটাকে সাদরে গ্রহণ করেছে, এবং বর্তমানে এই 5-7 বছর ধরে মহিলা টিম যখন বেরিয়েছে তখন কিন্তু মানুষের কাছে এটা ভীষণভাবে গ্রহণযোগ্য হয়ে পড়েছে, এবং মহিলারাও এই কাজে এসে তারা খুব উদ্বুদ্ধ হয়েছে, খুব আনন্দ পাচ্ছে। 5 জায়গায় ঘুরতে পারছে ঘরের মহিলারা, তারা অনেক একটু আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া, তারা বিভিন্ন জায়গায় যেতে পারছে। তারা স্বামীর হাত ধরে তো যাওয়া সম্ভব না, ব্যয়বহুল ব্যাপার। সেই জায়গাটায় এই বাজনার মাধ্যমে তারা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ঘুরতে পারছে, ভালো মন্দ লোকের সাথে দেখতে পাচ্ছে, যেতে পারছে। এতে ওরা আর্থিক দিক দিয়েও উপকার পাচ্ছে এবং ওরা মনের দিক দিয়েও খুব আনন্দ পাচ্ছে। এখন নেশা পেশা দুটোই হয়ে গেছে এদের মধ্যে। না, একটা আমার কাছে প্রশ্ন ছিল, সেটা হলো দুর্গাপুজোর সময় এখন প্রত্যেকেই চায় ছেলে মেয়েদের হাত ধরে স্বামীর সঙ্গে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা। তো সেই ক্ষেত্রে এই মহিলারা এখন এখানে পুজোর ইসের সামনে অন্যদের মনোরঞ্জন করছে, সেই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একটু আক্ষেপ বা ক্ষোভ নেই? হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই আছে, কারণ আর্থিক দিয়ে দুর্বলতা থাকলে তখন তার বাধ্য হয়ে তাদের স্বামী সংসার বাচ্চা কাচ্চা রেখে স্বামীর কাছে এই পেশার দুটো পয়সা উপার্জনের জন্য, বাড়তি উপার্জনের জন্য আসতে হচ্ছে। এখন শুধু ঘরে বসে থাকলে ছেলে মেয়ের ভালোবাসা তো পয়সা ছাড়া হবে না, অর্থাৎ পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে যদি দুটো অন্ন দিতে পারে সেই আশাতেই এরা এসছে। আপনাদের টিমটা হলো হাবড়াতে, মসলন্দপুর হাবড়া। তো আমরা যেটা শুনেছি যে আপনারা বিভিন্ন জায়গাতে, মানে পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গাতে আপনারা বিদেশে গেছেন কি? আমি যাইনি, আমাদের ওখান থেকে গেছে, যেমন চীনে গেছে, কানাডা গেছে, আমেরিকায় গেছে, অন্য লোকের অন্য টিম। বোম্বে তো আমাদের ইন্ডিয়ার মধ্যেই, বোম্বে, দিল্লি বোম্বে তো আমরা বহুবারই গেছি, কিন্তু ইন্ডিয়ার বাইরের কথা বলা হচ্ছে। কতজনের টিম নিয়ে আসছেন আপনি এখন? এখানে এসছি আমরা 11 জনের। 11 জনের টিম। এখান থেকে আপনারা বাড়ি ফিরে যাবেন না অন্য কোথাও? আমরা কলকাতায় যাব, মানে কালকে শনিবারে সকালে নামবো। কলকাতা আবার আমাদের পরপর বিসর্জনের কাজ আছে, 3-4 সোমবার পর্যন্ত কন্টিনিউ বুক করা আছে বিসর্জন আর কি। এবার কাঁচরাপাড়া আছে, বিভিন্ন জায়গায় বিসর্জনের কাজ আছে। এই বিসর্জন হবে আমাদের 3-4 দিন পর্যন্ত চলবে। এটা তো প্রচণ্ড একটা খাটনির কাজ, যেটা মনে হয় যে 4 দিন ধরে এক নাগারে সন্ধ্যেবেলা থেকে রাত অবধি সেটা উদ্যোক্তাদের 5 মাস মতো খাটতে হচ্ছে। কোথাও কি তাদের একটু শরীরে দুর্বলতা আসছে না, কি মনে হয়? দেখেন, দুঃখে যাদের জীবন গড়া, দুঃখ তাদের কি, তাই না? তাই গরিবের তো দুঃখেরই জীবন, কষ্ট খেটে খেতেই হবে। এরা সৎ পথে খেটে খাচ্ছে এবং এতেই আনন্দ বোধ করছে। কষ্ট তো হবেই, দেখেন সব ঘেমে ঠেমে কি একাকার হয়ে গেছে, জামা টামা ভিজে গেছে, কিন্তু কিছু করার নেই। এখন এই আমাদের পেশা, অতএব কর্মের মধ্যে আসলে কষ্ট হলে সেটাকে মেনে নিতে হবে, সাদরে গ্রহণ করছি আমরা। কারণ আমাদের তো আর আর্থিক সবলতা নেই, দুর্বলতা আছে বলেই তো আমরা এই উপার্জনে আসছি এবং মেয়েরাও আসছে। এদের স্বামী সবাই তো আসেনি না, তারা বাড়িতে রয়েছে এবং ছেলে মেয়েদের নিয়ে তারা ঠাকুর দেখাচ্ছে নাকি? ছেলে মেয়ে এদের স্বামীরা অনেকে বাজাচ্ছে
আবার অনেকের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আবার অনেকের স্বামীরা মেনটেন করছে, শুধু শাশুড়ি আছে তারাও মেনটেন করছে, বাড়ির অন্যান্য সদস্যরা মেনটেন করছে। সবাই যে ছোট বাচ্চা কাচ্চা আছে করলে সেরকমের নয়, অনেকের বাচ্চা বড় হয়ে গেছে। একটা ছোট্ট প্রশ্ন করতে ইচ্ছে করছে মহিলাদের, আপনাদের ছেলে মেয়েদের কি এই পেশাতে আপনারা নিয়ে আসতে চাইছেন? আপনারা আপনাদের ছেলে মেয়েদের এই পেশাতে আনতে চাইছেন, কেন চাইছেন না? এইটাই হলো আমার কাছে প্রশ্ন। আমরা যেরকম আমরা এরকম কষ্ট করছি ছেলে মেয়ের জন্য, আমরাও চাই না যে আমাদের ছেলে মেয়ে এই কাজ করুক। আমরা চাই আমার ছেলে মেয়ে, আমি ছেলে মেয়েদেরও পড়াশোনা শিখিয়েছি, তা আমি চাই ওরা ভালো জায়গায় ভালো চাকরি করুক, ভালো হোক, ভালো থাকুক, এটাই আমি চাই। আমি চাই না যে আমি কষ্ট করছি বলে আমার সন্তান কষ্ট করুক, সেটা আমি কখনো চাই না। আমার ছেলে মেয়ে আপনার ইচ্ছাটাই যদি সকলের হয়ে থাকে, তাহলে একটা সময় তো মহিলা ঢাকি দল বলে আর কিছু থাকলো না, তাহলে বিলীন হয়ে যাবে। আপনারা কি চাইছেন যে বাংলার এই যে প্রাচীন সংস্কৃতি সেটাই এইভাবে বিলীন হয়ে যাক? কি বলবেন এটা নিয়ে? আপনারাই চাইছেন না আপনাদের পরিবারের কাউকে নিয়ে আসতে? না, সেটা হবে না কোনো দিন, কারণ কারো না কারো ভালোবাসার টান আছে এর মধ্যে। যেমন আমি 40 বছর যাবৎ এই বাজনা বাজাচ্ছি, 10 বছর বয়স থেকে আমি বাজনা বাজাচ্ছি। এখন আমার মানে পেশার চাইতে নেশা বেশি হয়ে গেছে। এই বাজনাকে, এই পেশাকে যারা ভালোবাসবে তারা আর্থিক সবল হলেও এর মধ্যে আসবে। আমরা আরেকটু সময় আপনাদের কাছ থেকে নেব, একটু বাজনাটা আরেকবার ঝালাই করে নিতে, কারণ আমাদের অনেক দর্শক যারা পরবর্তীতে আমাদের সঙ্গে জুড়েছেন তারা হয়তো আপনাদের এই বাজনা দেখেনি। আমি চাইবো আপনারা আরেকটু সময়, মানে 2 মিনিট হলেও হবে, আপনারা একটু বাজিয়ে দেখান দর্শকদের। আমি সাথে থাকি। হ্যাঁ, আমাদের অনেক দর্শক পরবর্তীতে জুড়েছেন, আপনাদের জানিয়ে রাখি হাবড়ার মাছলান্দপুর থেকে তারা এসছেন এখানে ঢাকি। তারা আপনাদের সামনে এখন পরিবেশন করবেন, এর আগেও করলে, কিন্তু যারা দেরি করে জুড়েছেন তাদের জন্য বলছি যে তারা এই সুন্দর পরিবেশনা করছেন এবং অঙ্গভঙ্গি অর্থাৎ নৃত্যের সঙ্গে সঙ্গে তারা পরিবেশন করছেন। কিন্তু একটাই আক্ষেপ যে তাদের ছেলে মেয়েদের কিন্তু তারা এই পেশায় আনতে চাইছেন না, এটা একটা আক্ষেপের বিষয়। দর্শক, এতক্ষণ আপনাদের দেখালাম হাবড়ার মাছলান্দপুরের যে ঢাকবাদ্য দল, মহিলা ঢাকবাদ্য দল, 10 থেকে 12 কেজি ওজনের এই যে ঢাক, সেই ঢাক কাঁধে নিয়ে দীর্ঘ সময় তারা পরিবেশন করছেন আপনাদের মনোরঞ্জনের জন্য। এবং অবশ্যই এই পেশা
একটা স্বাতন্ত্র্যতা বজায় রাখে নিঃসন্দেহে, এটা বলা যায়। কারণ যে পেশা একমাত্র পুরুষদের, তা এখন ধীরে ধীরে কিন্তু প্রবেশ করেছে মহিলাদের আঙিনাতেও। আপনারা দেখছেন মহিলাদের কাঁধে সেই 10 থেকে 12 কেজি ঢাক, এবং তারা সন্ধ্যের পর থেকে অবিরত কিন্তু তারা সামান্য অল্প সময়ের বিশ্রাম নিয়েই তারা কিন্তু আবার শুরু করছেন তাদের প্রায় 10 থেকে 15 মিনিটের এই পরিবেশনা। আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা এই মুহূর্তে কিন্তু আমাদের ক্যামেরার সামনে রয়েছে। দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা জানাবেন আপনাদের মতামত এই বিষয় নিয়ে, যে মহিলা ঢাকের দল মাছলান্দপুর হাবড়ার। আমরা একটু উদ্যোক্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা একটু উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো। এটা যদি কথা বলেন আমাদের সঙ্গে। আপনার নামটা বলেন আর কি পদে আছে বলেন। আমার নাম সুদীপ্ত ঘোষ, আমি এই দুর্গাপুজো কমিটির একজন সদস্য। আচ্ছা, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মহিলা ঢাকির দল এখানে ঢাক বাদ্য তাদের পরিবেশন করছেন, এইটা কি আপনাদের মাথায় এলো কি করে, এবং কত বছর যাবত আপনারা এই পরিবেশনাটা করছেন? প্রথমে আমরা 2019 সালে আমরা জি সারেগামায় দেখেছিলাম এরকম এক মহিলা ঢাকির দল জি সারেগামায় বাজাচ্ছিল। তখনই আমাদের মনে হয়েছিল যে এই দলটার সাথে যদি চুক্তিবদ্ধ করা যায়। সেই মোতাবেক আমরা 2019 সালে এরকম মসলন্দপুর থেকে মহিলা ঢাকির দল এনেছিলাম। গোকুল দাসের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত গোকুল দাস, বিখ্যাত বাদ্যকার, তারই দল এসেছিল 2019 সালে। 2020-তে করোনা পরিস্থিতিতে আমরা পুজোটাও ছোট করেছিলাম, তাই বাইরের কোনো ঢাকির দল আনিনি। এবার করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়াতে আমরা সেই আবার একই চিন্তা ভাবনা করেছি যে আবার যদি মহিলা ঢাকির দল আনা যায়, সেই চিন্তাটা মাথায় রেখে এবার আবার আমরা মহিলা ঢাকির দল এনেছি। না, আমাদের কাছে একটা প্রশ্ন ছিল, ঢাকির দলকে আমরা করেছিলাম যে তাদের পরবর্তী প্রজন্মকে এই পেশায় উৎসাহিত করবে কি না, কিন্তু তারা যেটা বলেছে যে তারা কিন্তু করবে না, তাদের ছেলে মেয়েদের এই পেশায় তারা আনবে না বলছে। কোথাও কি মনে হচ্ছে বাংলার এই যে প্রাচীন শিল্প সংস্কৃতি, সেটা আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাবে, কি মনে হয় আপনার? না, আমার মনে হয় না। এরা তো প্রত্যেকেই পেশাদার, শখে তারা কেউ বাজাচ্ছে না, এরা প্রত্যেকেই পেশাদার, একটা টাকা নিচ্ছে, এটাকেই আমার মনে হয় তারা পেশা হিসেবে নিচ্ছে। আর সুদূর মসলন্দপুর থেকে তারা এসেছে, এরকম শুধু একটাই ঢাকির দল না, প্রচুর ঢাকির দল রয়েছে যারা শুধু পশ্চিমবঙ্গে নয়, আসামে, মেঘালয়ে যেখানে দুর্গাপূজা হচ্ছে, আগরতলা, সব জায়গায় কিন্তু এরকম মহিলা ঢাকির দল তাদের ঢাকের বাদ্যে মানুষকে আনন্দ দিচ্ছে। আমরা এতক্ষণ কথা বলছিলাম সুদীপ্ত ঘোষের সঙ্গে, পুজো কমিটির পক্ষে। আমরা একটু প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে, কেননা এখনও কিন্তু নবমীর সন্ধ্যায় মানুষের ঢল পুজো প্যান্ডেলে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। প্রচুর মানুষ আসছেন। স্টেশন মোড় সার্বজনীন দুর্গাপূজা, এবারে আপনাদের কততম বর্ষ? আমাদের 65তম বর্ষ। এবারে 65তম বর্ষ, অর্থাৎ বাগডোগরার অন্যতম বলা যায় যে প্রাচীন পুজো এটা। দর্শকদের আমরা সেই ছবি দেখাচ্ছি।
প্যান্ডেলটা কি কোনো বিশেষ অর্থবহ করছে যদি একটু বলেন? আমরা প্যান্ডেলটা, এটা থিমটা হচ্ছে আইস কৃষ্ণ, বরফের শ্রীকৃষ্ণ। আমরা দেখেছিলাম এটা, তো একটু দুঃখের সঙ্গেই বলছি যে যাকে আমরা এই কাজের দায়িত্বটা দিয়েছিলাম ঠিক সময় মতো তিনি সঠিকভাবে কাজটা করতেও পারেনি এবং তৈরি করতে অনেকটা সময় নিয়েছে। আর শ্রীকৃষ্ণকে আমরা নিয়েছিলাম কারণ আমরা জানি যে গোকুলবাসীকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় তুলেছিলেন গোকুলবাসীকে রক্ষা করার জন্য। এই প্যান্ডামিক সিচুয়েশনে আমরাও চাইছিলাম শ্রীকৃষ্ণকে সামনে রেখে যে তিনিও সারা বিশ্ববাসীকে যাতে রক্ষা করতে পারেন, সেই জন্যই শ্রীকৃষ্ণকে আমরা সামনে রেখেছি। এটা কি শ্রীকৃষ্ণ বলছেন আপনি? এটা হলো আইসের বরফের শ্রীকৃষ্ণ। বরফের শ্রীকৃষ্ণ। আর পাশে ওটা সম্ভবত পেঁচা নাকি? হ্যাঁ, এটা পেঁচা। এখন তো যেটা প্রত্যেকেই আসে সেলফি তুলতে, তা আমরা চাইছিলাম মণ্ডপের সামনে না করে পাশাপাশি একটা সেলফি জোন তৈরি করা, যাতে যারা ফটো তুলতে চায় এই পেঁচাটার সামনে দাঁড়িয়েই। আর সামনেও লক্ষ্মী পূজা, সেটাও একটা বলতে পারেন। আর ওখানে সেফ ড্রাইভের একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ওটা কি জিনিস? ওটা সেফ ড্রাইভের না, আমরা সেফ ড্রাইভ সেফ লাইফের উপরে প্রচার সর্বক্ষণ করে যাচ্ছি, যেটা মাননীয় কমিশনার বলেছিলেন যে সেফ ড্রাইভ সেফ লাইফের উপরে পুরস্কার রয়েছে, আপনারাও যেন প্রচারটা ভালো মতন করেন। তাই আমরা ডিজিটাল একটা বোর্ড লাগিয়েছি সেফ ড্রাইভ সেফ লাইফের, এমন জায়গায় লাগিয়েছি যাতে প্রত্যেক মানুষের সেটা চোখে পড়ে, ঝর্ণার ওপরে। দর্শকদের জানিয়ে রাখি, আমরা এতক্ষণ কথা বলছিলাম পুজো কমিটির পক্ষে সুদীপ্ত ঘোষের সঙ্গে। তিনি যেটা বললেন যে এটা আইস শ্রীকৃষ্ণ, অর্থাৎ বরফের শ্রীকৃষ্ণ। যদিও প্যান্ডেল যিনি তৈরি করবেন তিনি পুরোপুরি তৈরি করতে পারেননি, সেটাই ওনারা স্বীকার করলেন। অসম্পূর্ণ রয়েছে, কিন্তু এখনও অসম্পূর্ণ থাকলেও নবমী, সুতরাং আগামীকাল দশমী। বুঝতেই পারছেন এখন আর নতুন করে কিছু বানাবার নেই, তাই দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে, এইভাবেই কিন্তু যেটা বলা হলো। পাশে রয়েছে পেঁচা। পেঁচা আপনারা জানেন যে লক্ষ্মীর বাহন, ঐশ্বর্য এবং ধন দেবতার প্রতীক। তার সামনে সেলফি জোন করা হয়েছে, সুতরাং পেঁচার সামনে দাঁড়িয়ে সেলফি নেওয়ার জন্য কতজন উৎসাহী লোক সেখানে আছেন আমরা জানি না, কিন্তু সেলফি জোন করা হয়েছে যাতে মণ্ডপের সামনে সেই ভিড়টা না হয়। পাশাপাশি যেটা আপনাদের বলার, যে মহিলা ঢাকি দল নিয়ে আপনারা আপনাদের মতামত জানান, আপনারা কমেন্ট করুন, আপনারা জানান যে কতটা আপনারা মহিলাদের সঙ্গে আপনারা সহমত পোষণ করছেন এবং এই পরিবেশনা কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। এখন অজস্র মানুষ আমরা দেখছি যে ভিড় করছেন, আসছেন তারা প্যান্ডেলে। কত রাত অবধি চলতে পারে বলে মনে করছেন এই ঢলটা মানুষের? গতকাল আমরা রাত 3:30 অবধি ছিলাম, আর শরীর দিচ্ছিল না। আজকে মনে হয় ভোর হয়ে যাবে। মানে সাধারণ মানুষ সারা রাত জেগে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন, তেমনটাই দাবি করছেন মণ্ডপ পুজো কমিটির পক্ষে সুদীপ্ত ঘোষ। তবে দর্শকদের কাছ থেকে আপাতত আমি বিদায় নেব। শুভ মহানবমীর শুভেচ্ছা আমাদের সিসিএনের সকল দর্শককে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কোভিড বিধি মেনে আপনারা পুজো দেখুন। যদিও কোভিড বিধি কতটা মানা হচ্ছে, পুজো কমিটি যদিও দাবি করছে যে তাদের স্যানিটাইজার, মাস্ক এ সমস্ত দেওয়া হচ্ছে, কিন্তু দূরত্ব বিধি মানা সেটা কিন্তু নৈব চ, অর্থাৎ কোনো মতেই সেটা সম্ভব নয়। আমরাও তাকিয়ে থাকবো, পুজোর পরে সবাই সুস্থ থাকুক। টিকার ডবল ডোজ হয়ে গেছে অনেকেরই, সুতরাং তৃতীয় ঢেউ যেন না আসে সেই কামনাই কিন্তু থাকবে, যে একদিকে মা দুর্গার কাছে, অন্যদিকে বলা যায় যে ঠাকুরের কাছেও থাকবে। সুতরাং আপাতত আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরবর্তী লাইভে। ততক্ষণের জন্য আমি নিশীথ চক্রবর্তী আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভ অপরাহ্ন।